আজ এই ভিডিওতে মকর সংক্রান্তি নিয়ে একটি স্পেশাল তথ্য তুলে ধরা হবে। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। এই ভিডিওটিতে প্রদীপ পাল এবং অন্য একজন কথাবাচক তিনি আজ মকর সংক্রান্তির তত্ত্বগুলি তুলে ধরবেন এবং আপনাদের মনোরঞ্জনের জন্য এই মকর সংক্রান্তি কি এবং কেন পালন করা হয়, কেনই বা আমরা মকর সংক্রান্তিকে এত গুরুত্ব দেই, সে বিষয়ে পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই আপনারা সঠিক উত্তর, সঠিক তথ্য পাবেন সৎসাহে। আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেই দিন থেকে কিন্তু মকর সংক্রান্তি শুরু হয়। দেবতাদের 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। ওই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয় আর 6 মাস দক্ষিণায়ন। উত্তরায়ণে কেউ যদি মারা যায় তবে তার স্বর্গের দরজা তার পরিষ্কার খোলা থাকে। তখন তো দেবতাদের দরজা খোলা, সেই সময় কিন্তু দেবতাদের দরজা খোলা থাকে। মঙ্গলবার উদযাপিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উৎসব এবং এই দিন রয়েছে গঙ্গা সাগর মেলা এবং এই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়। তো সংক্রান্তি মানে হচ্ছে সৌর হিসেব অনুযায়ী সৌর মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। তো সেই কারণে সৌরপঞ্জিকা অনুযায়ী এই পৌষ মাসের শেষ দিন হচ্ছে পৌষ সংক্রান্তি। তাহলে এটিকে কেন মকর সংক্রান্তি বলা হয়? তো সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে একটি রাশিতে অবস্থান করে এবং দর্শক, এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তি কেন পালন করা হয় সে সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এই মকর সংক্রান্তিটি কি সেটাও আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা যে তিথিগুলি পালন করি সেগুলি আমাদের একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই পরম্পরাটাকে আমরা ছেড়ে দিতে পারছি না। কিন্তু এই পরম্পরার পিছনে কি লুকানো আছে সে বিষয়টিও আমাদেরকে জানতে হবে। আমি ভিডিওর শেষে এই সমস্ত তথ্য তুলে ধরব। বর্তমানে আপনারা দুই কথাবাচকের কথাগুলি শুনুন, অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন সৎসাহে। এবং ওই মাসের শেষে এবং অন্য আরেকটি মাসের যখন শুরু হবে এই যে সময়টা, এই সময়টাতে সূর্য নতুন একটি রাশিতে প্রবেশ করে। এই যে পৌষের শেষ এবং মাঘের শুরু, এই যে সময়টা, এই সময়টাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে 1 মাস অবস্থান করবে। তো যেহেতু এই সংক্রান্তির সময়টাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে, তো সেই কারণে এই সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি। আর এই দিন থেকে সূর্য উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে, তো সেই কারণে উত্তরায়ণ শুরু হয় এই দিন থেকে। কখন সূর্য উদয়ের পুজো হয়, সূর্যটা যে উদয় হচ্ছে তার পুজো হয়। এই মকর সংক্রান্তির দিনে একজন মারা গিয়েছিল, কে বলুন তো? যিনি 58 দিন সরসজ্জায় ছিলেন ভীষ্মদেব, তিনি মকর সংক্রান্তির দিনে মারা গিয়েছিলেন। এই মকর সংক্রান্তির দিনে দেখবেন জয়দেবের মেলা হয় এবং এই কারণে এই সংক্রান্তিকে অনেকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে থাকেন। তো মকর সংক্রান্তি, এটির আরেক নাম হচ্ছে পৌষ সংক্রান্তি, আরেকটি নাম হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তির অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা এগুলি প্রথমে জানবো, এরপর আমরা আলোচনা করব যে এই দিন আপনারা কি কি করবেন বাড়িতে, এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে বাড়িতে কি কি করবেন সেই সম্পর্কে আলোচনা করব। হচ্ছে অন্তত সূর্য উদয়ের পূর্বে স্নান করা। গঙ্গা স্নান হলে খুব ভালো, না পারলে সামনে পুকুর থাকলে স্নান করবেন, না থাকলে বাড়িতে গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে স্নান করবেন যদি আপনার থাকে। যদি না থাকে এমনি জল নিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে তারপর আপনি স্নান করবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন প্রদীপ পালের কথা কীর্তন এবং একজন কথাবাচকের মকর সংক্রান্তি নিয়ে বিভিন্ন তথ্য। তো আপনারাই বিচার করবেন কে সঠিক বলছেন, কে সঠিক বলছেন না। কেননা আজকে যারা মকর সংক্রান্তি নিয়ে আজকে তথ্য তুলে ধরেছেন তারা নিজেদের মত পোষণ করে চলেছেন। কেউ পুরাণ থেকে বলছেন, কেউ আবার নানান ধরনের চটি বই থেকে বলছেন। তো আমি ভিডিওর শেষে সত্য কথাটি তুলে ধরব, যেগুলি আপনাদের শোনা প্রয়োজন। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন সৎসাহে। এই গঙ্গা মকর সংক্রান্তির দিনে 3টে কাজ খুব গুরুত্বপূর্ণ, সবাই শুনে যান। এই 3টে কাজ করলে কিন্তু আপনার ভবসাগরের পথ পরিষ্কার হবে, আপনার সংসারের মঙ্গল হবে। 3টি কাজ আপনারা খুব মাথায় রাখবেন। মকর সংক্রান্তির দিনে 3টি কাজ কি কি? এক দান, একটা হচ্ছে দান,
একটা হচ্ছে স্নান, একটা হচ্ছে জপ। পুরাণে উল্লেখ রয়েছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে যাদের পক্ষে সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করানো উচিত বা দান করা উচিত, এবং দরিদ্রদেরকেও ভোজন করানো উচিত। তো যাদের পক্ষে সম্ভব আপনারা করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন। নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে, কৃষ্ণ মন্দিরে, ইস্কন মন্দিরে গিয়ে আপনারা ভগবানের সেবার জন্য দান করতে পারেন। সেই মন্দিরে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার পক্ষে যতটুকু সম্ভব যৎকিঞ্চিত দান করতে পারেন। অগ্রদ্বীপে যারা যাননি দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়, কত বাউল হয়, কত কীর্তন হয়, কত ভক্ত সমাগম হয়। মহাজন পদাবলিতে বলছেন, যদি কেউ গৌর চরণকে যুগল চরণকে কেউ ধন সম্পদ মনে করতে পারে, সেই একমাত্র ভক্তি জগতের ভক্তি রস কি সেটা উপলব্ধি করতে পারবে। ভোজন করতে পারেন, বা যারা দরিদ্র রয়েছে তাদেরকেও আপনারা কৃষ্ণ প্রসাদ প্রদান করতে পারেন, ভোজন করাতে পারেন, এবং যাদের পক্ষে সম্ভব বৈষ্ণব সেবা দিতে পারেন। আর এই দিনে যেহেতু গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয়, যাদের পক্ষে সম্ভব গঙ্গা সাগরে আপনারা স্নান করতে পারেন, অবগাহন করতে পারেন। অনেকেই কুম্ভ মেলায় যাবেন, মহাকুম্ভ মেলা রয়েছে। তো যাদের পক্ষে কুম্ভ মেলায় যাওয়া সম্ভব নয়, আপনারা গঙ্গা সাগরে আসতে পারেন। এটিও দান, সেদিন দান কি কি করবেন? তিল দান করতে পারেন, ডাল দান করতে পারেন, চাল দান করতে পারেন, গুড় দান করতে পারেন। সেদিন পিঠা যদি কাউকে খাওয়ানো যায়, ভগবানের পুজোতে দেওয়া যায়, খুব খুশি হবে ভগবান। এই জন্য মাথায় রাখবেন, যদি কোনো ভিখারি আপনার দরজায় আসে, আপনি একটু তিল দান করুন। দর্শকগণ, আপনারা এতক্ষণ ধরে শুনলেন কীর্তনিয়াদের কথা কীর্তন, আপনারা অনেক কিছু জানলেন মকর সংক্রান্তি সম্পর্কে। কিন্তু এবার আমি যেটা বলবো সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা যত তিথিগুলি পালন করি এবং যত কিছুই আমরা পালন করি না কেন, কিন্তু আমাদের সেগুলি শাস্ত্রসম্মত কিনা সেটা আমাদের জানা দরকার। আমরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে নিজেদের পতন ডেকে আনি। আজ বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেই 13 পার্বণগুলি কি 4 বেদে 18 পুরাণে বা আমাদের সেই গীতায় আছে? যেগুলি শাস্ত্রসম্মত নয় সেগুলি আমাদের পালন করা উচিত নয়। আমি এটা বলবো যে আমরা যদি পরমাত্মার স্মরণ নেই, তাহলে আমাদের এত তিথি নক্ষত্র পালন করার কোনো প্রশ্ন নেই। কারণ সেই জগৎ পিতা, সেই পরমাত্মা পরমেশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সর্বময় কর্তা। আমরা যদি তার স্মরণ নেই, তার মন্ত্র জপ করি, তাহলে আমাদের এগুলো করার কোনো প্রয়োজন নেই। আর যারা এই তিথি নক্ষত্রগুলি পালন করবে, একাদশী ব্রত করবে, তারা এই সংসার বন্ধনে আবদ্ধ থাকবে, তারা কোনোদিনই মুক্তি পাবে না। কারণ এটি কালের জাল। এই কালের জাল থেকে মুক্তি পেতে হলে আপনাদেরকে অনেকটা সেফ থাকতে হবে। এই কালের যে কর্মগুলি, সেগুলি থেকে আপনাদেরকে বিরত হতে হবে, তবেই আপনারা এখান থেকে মুক্তি পাবেন। তাছাড়া আপনারা কোনোদিনই মুক্তি পাবেন না। এই কর্মগুলি বা এই তিথি নক্ষত্রগুলি সম্পূর্ণ জ্যোতি নিরঞ্জন, সেই কাল পুরুষের, যেটা আমাদেরকে এই সংসারের মধ্যে বেঁধে রাখে। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে সত্য রজ তম 3 গুণ দিয়ে আমাদেরকে এখানে বেঁধে রেখেছে, যাতে আমরা সেই সত্য লোকে যেতে না পারি। আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে যেন আমরা যেতে না পারি। এই জন্য এরা সর্বদা আমাদের সঙ্গে এই ধরনের প্রতারণা করে আর এই ধরনের ব্রত তপস্যা করায়। কিন্তু আমাদেরকে জানতে হবে, যদি সত্যিকারের মুক্তি পেতে হয়, তাহলে সদ্গুরুর স্মরণ নিয়ে আমাদেরকে ভক্তি সাধনা করতে হবে। বর্তমান বিশ্বে একজনই সদ্গুরু, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। আমরা যদি তার স্মরণ নেই, তাহলে আমাদের এই ব্রতগুলি করার কোনো প্রয়োজন নেই, এই তিথি নক্ষত্রগুলি পালন করার কোনো প্রয়োজন নেই। আর লাখ লাখ টাকা খরচা করে আমাদের এই অনুষ্ঠানগুলি করার কোনো প্রয়োজন নেই। কারণ যিনি পরমপিতা, তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তিনি নামেই সন্তুষ্ট হন, তিনি ভক্তিতেই সন্তুষ্ট হন। এত আড়ম্বর করার কোনো প্রশ্ন নেই। তাই আপামর জনতার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো ছেড়ে দিয়ে সদ্গুরুর স্মরণ নিন এবং তার মন্ত্রে দীক্ষিত হয়ে আপনারা সৎ ভক্তি করুন। আর এই যে আড়ম্বরগুলি থেকে আপনারা দূরে থাকুন, এইগুলি আপনাদেরকে নরকে ফেলে দেবে, যেগুলি আমাদের শাস্ত্রসম্মত নয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা
যথাবৎ এই কথাগুলির গুরুত্ব দেবেন এবং শান্তরাম পাল মহারাজের প্রবচনগুলি শুনে আপনারা অবশ্যই দেখবেন যে কোনটা সঠিক এবং কোনটা বেসঠিক। আর ভিডিওটিকে আমি লম্বা করতে চাই না, এই ভিডিওতে যা বলার আপনারা বলবেন সৎসাহে।